কেমন আছেন সবাই? আজ আরও একটি নতুন মুভির এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে চলে আসলাম। আজ এক্সপ্লেন করতে যাচ্ছি তামিল ভাষায় সদ্য মুক্তি পাওয়া ক্রাইম থ্রিলার মুভি সত্যেন্দ্রু মারুদু ভানিলাই। মুভিতে আমাদের একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে যায় আর দেখানো হয় কিভাবে এক কাপল একটা রিসোর্টে যাওয়ার পরে তাদের জীবনটা নরকে পরিণত হয় আর শেষ পর্যন্ত কি হয়েছিল সেই সব কিছুই জানবো আজকের গল্পতে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই একটি মেয়েকে দেখা যায় একটি দরজায় নক করে। রাম দরজা খোলে। তখনই মেয়েটি জিজ্ঞেস করে জানকি কোথায়। দেখা যায় আশেপাশে কোথাও রুমের ভেতরে জানকি ছিল না। এছাড়া মেয়েটি দেখতে পায় ঘরের ভিতরে মদের বোতল ছড়িয়ে ছিটিয়েছিল। রামকে দেখে বোঝাই যাচ্ছিল সে মদ খেয়ে মাতাল হয়ে ঘুমিয়ে পড়েছিল। এরপরেই রাম বলে, জানকি কোথায় আমি কি করে জানবো, হয়তোবা আশেপাশেও কোথাও গেছে। এরপরে মেয়েটি সেখান থেকে চলে যায়। রাম এরপরে যখনই পেপার দেখে সে দেখতে পায় পাহাড় থেকে একটি মেয়েকে ফেলে দিয়ে খুন করা হয়েছে। আর সাথে সাথে তার জানকির কথা মনে পড়ে, যদি জানকিকে খুন করে ফেলা হয়। আর এই জন্য সে দৌড়ে চলে যেতে থাকে সেই মেয়েটির লাশ যেখানে পাওয়া গেছে সেখানে। রাম যখনই একটু সামনে দৌড়ে আসে ঠিক তখনই দেখা যায় সেখানে পুলিশ চলে আসে। আর রামকে পুলিশ কোনো কথা না বলেই টানতে টানতে থানার দিকে নিয়ে যায়। আর এদের থেকে বোঝা যাচ্ছিল যে মেয়েটিকে গতকাল রাতে পাহাড় থেকে ফেলে দিয়ে খুন করা হয়েছে সেটা জানকির লাশ। আর পুলিশ জানকির খুনের জন্য রামকেই সন্দেহ করছে, এই জন্য তারা তাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। কিন্তু সিচুয়েশনটা এমন হলো কি করে সেটাই দেখানোর জন্য আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। রামকে দেখা যায় রাস্তায় দাঁড়িয়ে ফোনে কারোর সাথে কথা বলছিল, কিন্তু কথা বলতে বলতেই হঠাৎ করেই তার চোখ পড়ে রাস্তার পাশে একটি রেস্টুরেন্টে, যেখানে জানকি পথ শিশুদের খাবার খাওয়াচ্ছিল। এটা দেখার পরে রাম জানকির ওপর থেকে চোখে ফেরাতে পারছিল না, কারণ রাম নিজেও একজন অনাথ, তার এই পৃথিবীতে কেউ নেই। তাই এতিম বাচ্চাদের কষ্টটা রাম খুব ভালো করেই বোঝে। আর সেই এতিম বাচ্চাগুলোকেই পরম যত্ন সহকারে জানকি খাওয়াচ্ছিল। আর এই জন্য রাম জানকিকে দেখার পরেই তার ভালো লেগে যায়। এরপরেই জানকির বাড়ির দৃশ্য দেখানো হয়। জানা যায় জানকির বাবা মিনিস্টার রুদ্র, আর মিনিস্টার রুদ্রের বাড়িতে আজকে সিএম এসেছে জানকির বিয়ের কথা নিয়ে। কিন্তু সেটা সিএম এর ছেলের সাথে নয়, বরং সিএম নিজেই জানকিকে বিয়ে করতে চায়। আসলে একজন জ্যোতিষী তাকে বলেছে সে যদি জানকিকে বিয়ে করে তাহলে তার ভাগ্য আরো বেশি প্রসন্ন হবে, তার ক্যারিয়ার আরো বেশি ভালো হবে। আর এই জন্য সে জানকিকে বিয়ের অফার করে। যদিও সে জানকির যে বয়সে অনেক বড় এবং সে আগে বিয়েও করেছে, কিন্তু তারপরও সে জানকিকে বিয়ে করতে চায়। কিন্তু এই প্রপোজাল শোনার পরে জানকির মা বলে, আমার মেয়ে কোনো পূর্ণ নয়, তাই জানকিকে আমি আপনার কাছে বিয়ে দেব না। এতে সিএম রেগে যায় আর সে রুদ্রাকে বলে, তোমার তো নিশ্চয় মনে আছে তোমাকে মিনিস্টার কে বানিয়েছিল, তাছাড়া তোমার উপরে 2টো মার্ডার কেস রয়েছে। এই বিয়েটা যদি না হয় ভালো হবে না, তোমাকে সরাসরি মিনিস্টার থেকে জেলে পচে মরতে হবে। এভাবে হুমকি দিয়ে সিএম সেখান থেকে চলে যায়। এদিকে রুদ্রা অনেক বেশি রেগে যায়, তার স্ত্রী এমন একটা অফার কিভাবে রিজেক্ট করলো। জানকির বিয়ের বদলে তার মিনিস্টারের পদটা বেঁচে যেত। আর এই জন্য রেগেমেগে সে ছাদে চলে আসে, যেখানে জানকির মা কাপড় রোদ দিচ্ছিল। ঠিক ওই সময়টাতে কোনো কথা না বলে সে জানকির মায়ের পেছন থেকে লাথি মেরে তাকে ছাদ থেকে ফেলে দিয়ে খুন করে ফেলে। আর এটা তার বাড়ির ড্রাইভার দেখে ফেলে। সে সেখানে চলে আসে আর বলে, স্যার আপনি এটা কি করলেন? তখনই রুদ্রা বলে, চুপ থাকলে বেঁচে থাকবে, আর নয়তো তোমাকেও খুন করে ফেলা হবে। লোকটা ভয়ে চুপ হয়ে যায়। রুদ্রা তার স্ত্রীকে মেরে ফেলে যাতে করে জানকির বিয়েতে সে বাধা দিতে না পারে, আর জানকিকে সেই সিএম এর সাথে বিয়ে দিয়ে সে মিনিস্টারের পদটা বহাল রাখতে পারে। আর এ থেকে বুঝতেই তো পারছেন রুদ্রা কতটা নিকৃষ্ট আর জঘন্যতম প্রাণী। আর এরপরেই রুদ্রা তার লোকদের পাঠিয়ে দেয় জানকিকে খোঁজার জন্য। জানকি আসলে এই বাড়িতে থাকে না, জানকি অন্য একটা শহরে আলাদাভাবে নিজের মতো সাধারণ জীবনযাপন করে। জানকি তার বাবাকে একদমই পছন্দ করে না, কারণ সে জানতো তার বাবা কেমন লোক, আর এই জন্য সে এখান থেকে আলাদা থাকে। আর সে কোথায় থাকে সেটা তার পরিবারকে সে কখনোই জানায়নি। এদিকে জানকি যেখানে থাকতো সেখানে রানেশ চলে আসে। এই রানেশও জানকিকে বিয়ে করতে চায়। রানেশ জানকিকে বিয়ে করতে চায় কারণ তাকে ভালোবেসে নয়, বরং রুদ্রা অর্থাৎ জানকির বাবা জানকির নামে অনেক সম্পত্তি লিখে রেখেছে। আর সেই সম্পত্তির লোভেই রানেশ তাকে বিয়ে করতে উঠে পড়ে লেগেছে। রানেশের বাবারও অনেক সম্পত্তি রয়েছে, কিন্তু সে অনেক ঋণের নিচে পড়ে গেছে। আর রানেশ তার বাবার ঋণের টাকা পরিশোধ করার জন্যই জানকিকে বিয়ে করতে চায়। জানকিকে বিয়ে করলে জানকির প্রপার্টি দিয়ে সে তার বাবার ঋণ পরিশোধ করবে। আর রানেশের বাবাও তাকে বলেছে যে করেই হোক জানকিকে পটাও, কারণ জানকির নামে 300 কোটি টাকার
প্রপার্টি রয়েছে। এদিকে জানকির সেই সম্পত্তির একটা টাকাও চায় না, কারণ জানকি জানে তার বাবা কত মানুষকে ঠকিয়ে কত মানুষকে মেরে এই সম্পদের পাহাড় গড়ে তুলেছে। এরপরে আবারও রামকে দেখানো হয় যে তার অফিসে ছিল। রাম তার বন্ধুর সাথে বসে একটা ইমেল লিখছিল, একটা কমপ্লেন মেইল, যেটা সে তার ম্যানেজারকে পাঠায়। সেই কমপ্লেন মেইলটা ছিল সেই অফিসারের আরও একজন এমপ্লয়ি ইউগির নামে। আসলে ইউগি এই অফিসেরই ল্যাপটপ চুরি করে বিক্রি করে দিত কম দামে। অন্যদিকে দেখা যায় সে ম্যানেজারের কাছে একেবারে ভালো স্বাস্থ্য, এই জন্য কিছুদিন পরেই তার প্রমোশনও হতে যাচ্ছিল। ম্যানেজারকে পুরো সত্যিটা জানাতে চেয়েছিল, এই জন্য পুরোটা লিখে সে তাকে মেল করে দেয়। কিন্তু তারা সেই মেলটা তাড়াহুড়ো করে সেন্ড করতে চেয়ে ইয়োগির মেলেও একটা কপি পাঠিয়ে দেয়। আর এতে তারা অনেক টেনশনে পড়ে যায়। এই জন্যই তাড়াতাড়ি তারা ইয়োগির কাছে আসে এবং তার ধ্যান সরানোর চেষ্টা করে, যাতে করে সেই মেলটা তারা সেখান থেকে কেটে দিতে পারে ইয়োগি দেখার আগেই। আর এতে তারা সফল হয়। এরপরেই তারা রাতে নাইট ক্লাবে চলে আসে। সেখানে রাম আবারও জানকিকে দেখতে পায়, কিন্তু জানকি প্রথমে সেটা রিফিউজ করে দেয়, মানা করে দেয়। কিন্তু কয়েকবার ট্রাই করার পরে জানকি সেই ড্রিঙ্কসটা নিয়ে নেয়। আর এটা যখন রানেশ জানতে পারে সে প্রচণ্ড রেগে যায়, টানতে টানতে সেখান থেকে জানকিকে নিয়ে আসে। সে তার উপরে চিৎকার চেঁচামেচি করতে থাকে আর বলে, আমি কতদিন থেকে তোমার পেছনে ঘুরছি, তুমি আমাকে পাত্তাই দিচ্ছ না। আর এখানে তুমি একজন ছোট লোকের কাছ থেকে অফার নিচ্ছ, ও কি এমন আছে তুমি ওর অফারটা নিয়ে নিলে? এটা শুনে জানকিও রেগে যায়। সে রানেশকে বলে, আমি শুধু তোমাকে বন্ধু ভাবি, এর বেশি কিছু নয়, তাই তুমি আমাকে এগুলো বলতে আসবে না। তুমি আমার বন্ধু, তাই ভেবো না তুমি আমাকে কন্ট্রোল করতে পারবে। এতে করে রানেশ আরো বেশি রেগে যায় আর পথের মাঝখানেই জানকিকে গাড়ি থেকে নামিয়ে সে চলে যায়। রানেশের এমন ব্যবহার দেখে জানকি হতবাক হয়ে যায়। এরপরে জানকি খেয়াল করে আশেপাশে কয়েকজন পতিতা মেয়ে দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ এটা পতিতা মেয়েদের এরিয়া। একটু পরেই দেখা যায় সেখানে কয়েকজন বখাটে ছেলেরা আড্ডা ছিল আর তারা জানকিকে দেখে। রানেশের গাড়ি চলে যাবার পরপরই তারা জানকির কাছে আসে এবং তাকে বিভিন্নভাবে টিস করতে থাকে, বাজে কথা বলতে থাকে যে প্রতি ঘন্টায় সে কত টাকা নেয়। জানকি তাদের কাছে আসতে না করে, কিন্তু দেখা যায় সেই বখাটেগুলো জানকির কাছে ঘেঁষছিল। এমনকি তাদের উদ্দেশ্যও ভালো ছিল না। এতে জানকি প্রচণ্ড ভয় পেয়ে যায়। ঘটনাক্রমে রাম সেখান দিয়েই যাচ্ছিল। জানকিকে দেখার সাথে সাথে সে বাইক থামিয়ে ফেলে। সেই ছেলেগুলোকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু যখন তারা কথা শুনছিল না, জানকিকে আরো বাজে কথা বলছিল, ঠিক সেই সময়টাতে রাম রেগে গিয়ে তাদের প্রচণ্ড ধোলাই করে। মার খেয়ে তারা সেখান থেকে চলে যায়। অন্যদিকে রামের এই ব্যবহার দেখে জানকির অনেক বেশি ভালো লাগে আর তাদের দুজনের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়, বন্ধুত্ব হয়ে যায়। জানকি আসলে রামের প্রতি ইমপ্রেস হয়ে গিয়েছিল আর তাই কথায় কথায় তারা সেখানে একে অপরের নাম্বারও আদান প্রদান করে নেয়। আর এরপরে ওই সময়টাতে রাম জানকিকে তার বাইকে করে হোস্টেলে পৌঁছে দেয়। আসলে জানকি হোস্টেলেই থাকতো। এরপরে আমরা ববিকে দেখতে পাই, যে একজন রিসোর্টের মালিক, আর সে সেখানে বসে ফরেনারদের সাথে একটা মিটিং করছিল। আসলে ববি তার রিসোর্টের বিজনেসে খুবই সফল। এর পেছনে একটা গোপন কারণ রয়েছে। ববির রিসোর্টটা ছিল খুবই সুন্দর আর সেটাও রিজনেবল প্রাইসে। আর এই জন্য মানুষ সময় পেলে নিজেদের ক্লান্তি দূর করার জন্য সেই রিসোর্টে আসতো, সময় কাটাতো। কিন্তু ববি রিসোর্টের প্রত্যেকটা রুমে হিডেন ক্যামেরা লাগিয়ে রেখেছিল, আর যাতে করে সেখানে যেসব কাপল আসে তারা সেই সব রুমের ভেতরে যখনই অন্তরঙ্গ হয় ববি সেগুলো রেকর্ড করে আর এগুলো বাইরের দেশে বিক্রি করে। এমনকি অনেক সময় সে ডার্ক ওয়েবে লাইভ স্ট্রিমও চালায় আর এ থেকেই সে কোটি কোটি টাকা ইনকাম করে। অন্যদিকে সেখানে যারা আসতো তারা কোনোভাবেই জানতো না যে ববি এই কাজটা করছে, আর তাদের গোপন ভিডিও ডার্ক ওয়েব থেকে অসংখ্য মানুষ দেখছে। এদিকে ববি তার রিসোর্টে মানুষ নিয়ে আসার জন্য সার্ভিস অনেক ভালো দেয়। এছাড়া বিভিন্ন সময় 50% স্যার, 70% স্যার, এই ধরনের অফার দিতেই থাকে। আর এতে করে মানুষও লোভে পড়ে সেই রিসোর্টে বেশি যাওয়া আসা করে। আর এটা শুধু এই মুভির ঘটনা নয়, এমন অনেক রিসোর্ট রয়েছে যেগুলো গোপন ক্যামেরার মাধ্যমে মানুষের অন্তরঙ্গ দৃশ্য ক্যাপচার করে, তাদের ব্ল্যাকমেল করে। তাই আমাদের এগুলো থেকে অবশ্যই সাবধান হওয়া উচিত। এদিকে রামের অফিসে নতুন ম্যানেজার ঘোষণা করার একটা ইভেন্ট করা হয়েছিল। সেখানে ইউগি একেবারে নিশ্চিত ছিল সেই হতে যাচ্ছে এই অফিসের নতুন ম্যানেজার। কিন্তু যখনই নতুন ম্যানেজার রামকে অ্যানাউন্সমেন্ট করে তখন ইউগি হতবাক হয়ে যায় আর সেখানে কোম্পানির মালিকের কাছে এসে কমপ্লেন করে যে আমার মধ্যে কি কমতি ছিল, আমাকে কেন ম্যানেজার দেওয়া হলো না। আর তখনই অফিসের মালিক ইউগিকে বলে, তোমার তো শুকর আদায় করা উচিত, তুমি এই অফিসের ল্যাপটপ চুরি করে বিক্রি করো, আর সেটা জানার পরেও আমি তোমাকে এই অফিসে জবে রেখেছি, বের করে দেইনি। এটা শুনে ইউগি আর কিছুই বলে না, চুপ হয়ে যায়। কিন্তু সে বুঝতে পারে নিশ্চয়ই এটা কেউ না কেউ লাগিয়েছে, আর তার সন্দেহ হতে থাকে রামের প্রতি। হয়তোবা রামই এই কাজটা করেছে আর তাকে ম্যানেজার পদ থেকে সরে নিজে ম্যানেজার হওয়ার জন্যই রাম তার বসকে এই বিষয়টা জানিয়েছে।
এদিকে দেখা যায় জানকি একটা ক্যাফেতে ছিল আর সেখানেই চলে আসে রানেশ। প্রথমত গতকাল রাতের জন্য সে তাকে সরি বলে এবং এরপরেই বিয়ের প্রপোজাল দেয়। জানকি যখন তাকে বলে সে কখনোই তাকে বিয়ে করবে না কারণ সে তাকে বন্ধু ভাবে, তখনই রানেশ তাকে অপবাদ দিতে শুরু করে যে সেই রামের জন্যই সে তাকে বিয়ের প্রপোজাল থেকে রিজেক্ট করছে। এতে জানকি প্রচণ্ড রেগে যায় আর রেগে সেখান থেকে উঠে চলে আসতেই যাবে, ঠিক তখনই সেখানে রাম চলে আসে এবং সে যে ম্যানেজার হয়েছে সেই খুশির খবরটা দেয়। আর তাদের এই কথা শোনার পরে রানেশ একেবারেই নিশ্চিত হয়ে যায় জানকির সাথে রামের কোনো একটা কিছু চলছে আর এই রামের জন্যই জানকি তাকে রিজেক্ট করেছে। ঠিক তখনই দেখা যায় গতকাল রাতে রাম যাদেরকে ধোলাই করেছিল তারা আবারও জানকির থেকে প্রতিশোধ নেবার জন্যই সেখানে চলে আসে আর তাদের হাতে ছিল অ্যাসিড। তারা জানকিকে উদ্দেশ্য করে অ্যাসিড মারে। রানেশ এটা দেখে উল্টো জানকির পেছনেই লুকিয়ে পড়ে। অন্যদিকে রাম জানকিকে বাঁচানোর জন্যই তার সামনে পিঠ পেটে দেয়। তার পিঠে যে ব্যাগ ছিল অ্যাসিডটা সেটার উপরেই পড়ে আর এতে জানকি রক্ষা পেয়ে যায়। জানকি অবাক হয়ে যায় যে রাম তাকে বাঁচানোর জন্য তার জীবন ঝুঁকিতে ফেলেছে। এদিকে রানেশের এসব কথা মোটেই ভালো লাগছিল না। সে তার বডিগার্ডদের বলে রামকে সেখান থেকে দূরে পাঠিয়ে দেবার জন্য। তারা রামকে মারধর করতে শুরু করে আর সেখান থেকে ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তখনই রাম বলে, তোমাকে যে অপবাদ দেওয়া হয়েছে আমাকে নিয়ে, আমি সেটা সত্যি করতে চাই। তুমি কি আমাকে বিয়ে করবে? জানকির সাথে সাথে সেই প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয় কারণ সে বুঝতে পেরেছিল রাম একজন সৎ মানুষ আর জানকির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে সে না জেনে সে তাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছে। জানকির বাবা যে মিনিস্টার সেটা তো রাম জানেই না আর এই জন্য জানকি রাজি হয়ে গিয়েছিল কারণ রাম তার টাকা দেখে নয় বরং জানকিকে ভালোবেসেছে। এরপরেই তাদের দুজনের ধুমধাম করে বিয়ে হয়ে যায়। রাম তো অনাথ ছিল, তার কেউ নেই। অন্যদিকে জানকিও তার পরিবারকে কিছুই জানায় না আর তার পরিবারও জানে না যে জানকি কোথায় আছে। বিয়ে শেষে তারা দুইজন চলে যায় হানিমুনে আর দুর্ভাগ্যক্রমে তারা ববির রিসোর্টে উঠে যায় আর এটাই তাদের জীবনটাকে নরক বানিয়ে দেয়। দেখা যায় তারা যখন সেই রিসোর্টে যে অন্তরঙ্গ হচ্ছিল ববি সেটা গোপন ক্যামেরার মাধ্যমে ধারণ করছিল। এদিকে রাম আর জানকি ভালোবাসার বিয়ের পরে তারা তাদের মুহূর্তটাকে উপভোগ করছিল, বেশ ভালো সময় কাটছিল তাদের। কিন্তু এদিকে ববি সবকিছুই ক্যাপচার করে ফেলছিল। ববি আসলে তাদের অনেক হাই অফার এবং অনেক ভালো ভালো কথা বলে এই রিসোর্টে নিয়ে এসেছিল আর তারাও সেই ফাঁদে পা দিয়েছিল। তারা ভেবেছিল ববি অনেক ভালো একজন মানুষ। এদিকে রুদ্রা এখনও জানকিকে খুঁজেই বেড়াচ্ছিল আর এরপরেই একদিন সে জানকির ইনফো পেয়ে যায়। এরপরে যখন সে জানতে পারে জানকি একটা অনাথ ছেলেকে বিয়ে করে ফেলেছে, এতে রুদ্রা প্রচণ্ড রেগে যায়। তার মেয়ে তাকে না বলেই বিয়ে করে ফেলেছে, তারপরও একটা অনাথ ছেলেকে। সে সাথে সাথে তার লোকদের অর্ডার দিয়ে দেয় রামকে মেরে জানকিকে এখানে উঠিয়ে নিয়ে আসার জন্য। আমিও দেখতে চাই ও কতদিন পর্যন্ত আমার হাত থেকে পালিয়ে বাঁচতে পারে। এদিকে রাম আর জানকি একে অপরের সাথে ক্লোজ তো হয়েছিল, এখন পালা একে অপরের ব্যাপারে জেনে নেবার জন্য। রাম জানায় ছোটবেলাতেই তার বাবা মা মারা গিয়েছিল। বাবা মা মারা যাওয়ার পরে তার একমাত্র আঙ্কেলই তাকে দেখাশোনা করেছে। যদিও তার শৈশবটা কেটেছে দরিদ্রতার মধ্যে, কিন্তু তার আঙ্কেল কখনোই তাকে ওইভাবে অভাব বুঝতে দেয়নি। এরপরে রাম জানায় এমনকি আমাকে ভালোভাবে পড়াশোনাও করিয়েছে, কিন্তু আমার ভাগ্যটা খুবই খারাপ। একদিন আমার সেই আঙ্কেলকে সব টাকা লুটপাট করে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয় আর তাতেই তার মৃত্যু হয়। বাবা মা মারা যাওয়ার পরে ওই আঙ্কেলই ছিল পৃথিবীতে আমার একমাত্র আপনজন। সে মারা যাওয়ার পরে আমি একেবারে ভেঙে পড়েছিলাম, ডিপ্রেশনের রোগী হয়ে গিয়েছিলাম। অবশেষে আমাকে ডক্টরের শরণাপন্ন হতে হয়েছে। আমি একজন সাইকিয়াট্রিক ডক্টরের কাছ থেকে ট্রিটমেন্ট নেই আর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠি। আমার 6 মাস সময় লেগেছিল স্বাভাবিক হওয়ার জন্য। রামের জীবনের এমন উত্থান পতনের গল্প শুনে জানকি ইমোশনাল হয়ে পড়ে আর এরপরেই জানকি নিজের ব্যাপারে বলতে শুরু করে। আর জানকির ব্যাপারে শোনার পরেই রাম অবাক হয়ে যায় আর বলে, আরে বাবা, তুমি মিনিস্টারের মেয়ে, আমাকে অন্তত বলতে তো পারতে একবার। এরপরে জানকি সবকিছু খুলে বলে যে কেন সে তার পরিবারের থেকে দূরে থাকে, কেন সে তার বাবার পরিচয় দেয় না আর কেন সে তার বাবাকে ঘৃণা করে। অন্যদিকে রামের টেনশন হচ্ছিল কারণ সে জানতো জানকির বাবা নিশ্চয়ই তাদের ছেড়ে কথা বলবে না, তাকে এবং জানকির ক্ষতি করার চেষ্টা করবে। এরপরে রাম যখন অফিসে আসে সে তার বন্ধুবান্ধব কলিগদের জানায় জানকির ব্যাপারে। জানকির ব্যাপারে শুনে তারাও অবাক হয়ে যায় আর বলে, তুমি কোথায় আর জানকি কোথায়? তুমি একজন মিনিস্টারের মেয়েকে রেখেছ তোমার ওই ঘরে, অন্তত একটা ভালো ফ্ল্যাট নাও, লোনে একটা গাড়ি নাও, একটু তো ভালো রাখার চেষ্টা করো মেয়েটাকে। ইয়োগেও সেখানে ছিল। সে সব কথা শোনার পরে বলে,
আমার এক পরিচিত লোক রয়েছে, সে লোন দেয় খুবই কম ইন্টারেস্টে। তুমি চাইলে তার কাছ থেকে টাকা নিয়ে আপাতত একটা গাড়ি আর ফ্ল্যাট নিতে পারো, এতে তোমরা ভালোভাবে থাকতে পারবে। জানকিও সেখানে ছিল। জানকি সবকিছু শোনার পরে বলে, না না, তার এইসব কিছু লাগবে না। জানকি বলে, আমরা যেভাবে আসি সেভাবেই ঠিক আছি। অন্যদিকে রামের মনে হতে থাকে অফিসের সবাই ঠিকই বলেছে, একজন মিনিস্টারের মেয়েকে তো আর যেন তেনভাবে রাখা যায় না। এই জন্য সে সিদ্ধান্ত নেয় জানকিকে না জানিয়েই সে ভালো একটা ফ্ল্যাট এবং গাড়ির ব্যবস্থা করবে। আর এরপরেই জানকিকে না জানিয়ে সে ইউগের সাথে কন্ট্যাক্ট করে এবং ইউকে নিয়ে সেই লোকটার কাছে আসে। কিন্তু দেখা যায় সেই লোকটা ছিল গুন্ডা টাইপের লোক, যে টাকা লোন হিসেবে দিত, কিন্তু টাকা না দিতে পারলে তাদের মারধর এবং বাড়িঘর ছিনিয়ে নিত। আর তখনই আমরা জানতে পারি ইয়োগি এই কাজটা জেনে বুঝেই করেছিল। আসলে রাম তাকে ম্যানেজার হতে দেয়নি, সেটারই প্রতিশোধ নেবার জন্যই ইয়োগি এই লোকটার কাছে রামকে নিয়ে এসেছে। সে জানে বড় অ্যামাউন্ট লোন নেবার পরে রাম যদি একবারও লোনের টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়, এই লোকটা রামকে গুন্ডা দিয়ে পেটাবে, আর সেটাই হবে তার প্রতিশোধ। এদিকে দেখা যায় রুদ্রের সেই ড্রাইভার তাকে ব্ল্যাকমেল করে আর বলে, স্যার, আপনি আপনার স্ত্রীকে খুন করেছেন ছাদ থেকে ফেলে দিয়ে, এটার প্রমাণ আমি। এখন আমি যদি আমার মুখটা বন্ধ রাখতে চাই তাহলে কিছু টাকা লাগবে। টাকার পরিমাণ জানতে চায় রুদ্রা। সেই ড্রাইভার 10 লাখ টাকা চায়, আর এতে রুদ্রা রেগে যায়। আর তখনই সে তাকে কাছে নিয়ে ধাক্কা দিয়ে পাহাড় থেকে ফেলে দেয় আর বলে, এবার তুমি সবার কাছে সবকিছু বলে দাও। আর এভাবে রুদ্রা তার সব প্রমাণ মিটিয়ে দেয়। এদিকে ইয়োগি কোথাও যাচ্ছিল, হঠাৎ করেই পার্ক করা একটা গাড়ির মধ্যে সে একটা ল্যাপটপের ব্যাগ দেখতে পায়। আর এরপরেই সে আর লোভ সামলাতে পারে না, আশেপাশে একটু ভালো করে দেখতেই ল্যাপটপটা সে উঠিয়ে নেয়। এরপরেই গাড়িতে বসে সেই ল্যাপটপটাকে চেক করে দেখতে থাকে যে কত টাকা বিক্রি করতে পারবে। আর এরপরেই দেখা যায় সেই ল্যাপটপটা আর কারো নয়, ববির ছিল। আর ববির ল্যাপটপে সবসময় ক্যামেরা অন এবং জিপিএস লোকেশন অন থাকবে এমন ফিচারটা অন ছিল, যার ফলে ববি সাথে সাথে ইউগের লোকেশন, তার ফোন নাম্বার এবং অ্যাড্রেস সবকিছু বের করে ফেলে, এমনকি ক্যামেরার মাধ্যমে তাকে দেখেও ফেলে। ববি তাকে কল করে আর বলে, ল্যাপটপটা আমার, তুমি ল্যাপটপটা চুরি করেছো এটা আমি জানি, তাড়াতাড়ি ল্যাপটপটা আমাকে ফেরত দাও, নয়তোবা আমি পুলিশে কমপ্লেন করব, এমনকি তোমাকে গুমও করে ফেলতে পারি। এভাবেই সে তাকে থ্রেট দেয়। এমন থ্রেটের পরে ইউগি একেবারেই ভয় পেয়ে যায়। সে কি করবে বুঝতে পারছিল না, কিন্তু ল্যাপটপটা নিয়ে সে খানিকটা দূরে চলে এসেছিল। কি করবে, কোথায় রাখবে বুঝতে না পেরে বাইরে বের হয়ে আসে গাড়ি থেকে। আর তখনই দেখতে পায় সামনে ছিল রামের গাড়ি, যেটা সে লোনের টাকা দিয়ে কিনেছিল। এই জন্য সেই ল্যাপটপটা সে রামের গাড়িতেই রেখে দেয়। ইয়োগি ভাবে এবার ববি রামের পেছনে পড়বে এবং তাকে মারধর করবে। সে খুশি হয়ে যায়। এদিকে দেখা যায় স্টোর থেকে রাম এবং জানকি ফিরে এসেছিল। আমরা একটা শকিং ব্যাপার দেখতে পাই, রানেশ এখনও তাদের সব সময় ফলো করছিল। তারা কোথায় যায়, কি করে, কার সাথে দেখা করে, সবকিছু। এরপরে রাম যখন গাড়িতে ফেরে, ববি সেই ল্যাপটপে কল করে। রাম দেখতে পায় অপরিচিত একজনের ল্যাপটপ। সে বুঝতে পারে না এটা কার। যাই হোক, কলটা রিসিভ করে। ববি তাকে বলে, তোমার গাড়িতে যে ল্যাপটপটা রয়েছে সেটা আমার, আমি আমার বাড়ির অ্যাড্রেস তোমাকে দিচ্ছি, ল্যাপটপটা আমাকে ফিরিয়ে দাও। রাম তখন বলে, হ্যাঁ অবশ্যই ফিরিয়ে দেব। অ্যাড্রেসে চলে যায় রাম। বাড়ি দেখার পরে সে অবাক হয়ে যায়, কারণ বাড়িটা ছিল বিশাল আলিশান বাড়ি। এছাড়া বাড়ির ভেতরে সবকিছুই ছিল স্মার্ট প্রযুক্তির, অটোমেটেড। এরপরে যখন সে ববিকে দেখতে পায় একটু অবাক হয় যে এটা ববির বাড়ি, একটা রিসোর্ট চালিয়ে এত টাকার মালিক। যাই হোক, সে ল্যাপটপটা তাকে ফিরিয়ে দেয়। এরপরেই ববি যখন সাথে সাথে ল্যাপটপটা ওপেন করে, দেখা যায় সেখানে অলরেডি একটা লাইভ স্ট্রিম চালু ছিল। ববিও বুঝতে পারেনি, আর এজন্য ভুলবশত সে ল্যাপটপটা খুলে ফেলে। আর যখনই এটা দেখতে পায় সাথে সাথে ল্যাপটপটা বন্ধ করে দেয়। এদিকে ল্যাপটপটা ওপেন হতেই সেটার সাউন্ড এবং একটা ঝলক চোখে আসে রামের, কিন্তু রাম তখন কিছুই বলে না। অন্যদিকে ববিও ভান করে তেমন কিছুই হয়নি। ববি তাকে ধন্যবাদ দেয়। এরপরে রামও সেখান থেকে ধীরে ধীরে কোনো কিছু না বলেই চলে আসে, আর এমন অভিনয় করে যেন রাম ল্যাপটপে কিছুই দেখেনি। কিন্তু বাইরে আসার পর আমরা বুঝতে পারি রাম আসলে পুরোপুরিভাবে ক্লিয়ারটাই দেখেছিল। রাম ভাবে এটাকে কোনো ওয়েবসাইটের ভিডিও নাকি এই রিসোর্টের ভিডিও, আর সেটা যদি হয় তাহলে তারাও তো সেই রিসোর্টেই ছিল, সেখানে তারা অন্তরঙ্গ হয়েছিল, তাদের ভিডিও কি ধারণ করেছে, এই বিষয়টা নিয়ে তার মাথায় টেনশনে ভরে যায়। সে পাগলের মতো হয়ে যায়। তখনই ঘটনাক্রমে রামের সামনে একটা খবর আসে, যেখানে এইরকমই একটা হোটেলে গোপন ক্যামেরার মাধ্যমে ভিডিও রেকর্ড করা হতো, আর এরপরই সেগুলো দিয়ে ব্ল্যাকমেল করা হতো। তখন রামের কাছে মনে হতে থাকে ববিও একই কাজ করেছে, তার রিসোর্টে গোপন ক্যামেরা লাগিয়েছে, কিন্তু সে ব্ল্যাকমেল না করে হয়তোবা সে অন্য কোথাও সেগুলো বিক্রি করে দেয়। আর এতে রামের মাথায় আকাশ ভেঙে পড়ে। তার মানে কি তাদের ভিডিও অন্য কেউ দেখেছে? রাগে আর টেনশনে সে চিৎকার করতে থাকে, কি করবে বুঝতে পারছিল না। আর এই ভাবনা ভাবতে
ভাবতে ভাবতেই জানকির ওপর থেকে তার অ্যাটেনশন একেবারেই চলে যায়। রাম ভালো করে মনে করে, আর তখনই ল্যাপটপের স্ক্রিনে সেই রুম নাম্বারটা সে দেখে ফেলেছিল। এই জন্য সেই রিসোর্টে সে কল করে, আর সেই রিসেপশনিস্টকে বলে ওই রুমের ভেতরে যে রয়েছে সেটা রামের বন্ধু, এই জন্য তার সাথে রামের যেন কন্ট্যাক্ট করিয়ে দেওয়া হয়। সেই রিসেপশনিস্ট সেই রুমের ল্যান্ডলাইনে কল করে এবং রামের সাথে কানেক্ট করিয়ে দেয়। রাম তাকে বলে দেয় তাদের অন্তরঙ্গ মুহূর্তের লাইভ স্ট্রিম হচ্ছে, তারা যেন সেখান থেকে চুপচাপ চলে আসে। তারা পুরোপুরি শকড হয়ে যায়। এদিকে ববি যখন সেই লাইভ স্ট্রিম দেখছিল, সেই কাপলকে এরকমভাবে থমকে যেতে দেখে তার সন্দেহ হয়। তখনই তার মনে পড়ে রাম এখানে আসার পরে সে ল্যাপটপটা ওপেন করেছিল, হয়তোবা রাম কিছু দেখে ফেলেছে এবং রামই তাদের জানিয়েছে। এই জন্য রামকে সে পুরোপুরিভাবে সন্দেহ করতে শুরু করে। এই জন্য সেই দম্পতিকে থামানোর জন্য সাথে সাথে সেই দম্পতিকে কল করে ববি আর বলে, এই কথা যদি বাইরের কাউকে বলেছ তাহলে তোমাদের সবকিছু শেষ করে দেব। তোমাদের এটা ডার্ক ওয়েবের লাইভ স্ট্রিম হচ্ছিল। এছাড়া তোমাদের এই ভিডিও তোমাদের হোয়াটসঅ্যাপের প্রত্যেকটা কন্ট্যাক্টের কাছে আমি সেন্ড করে দেব। সেই দম্পতি পুরোপুরি হতাশ হয়ে পড়ে। তাদের মান সম্মান ধুলোয় মিশে গেছে। এখন তারা কি করবে? দুঃখ কষ্টে তারা সেই রুমেই সুইসাইড করে বসে। ববি যখন এটা দেখে সে একেবারেই খুশি হয়ে যায় যে মাথাও থাকলো না, মাথার ব্যথাও থাকলো না। কিন্তু এরপরেই তার মাথায় আসে রামের কথা, যে রামও তো জেনে গেছে, তাই তাকে তো ছাড়া যাবে না। এদিকে জানকি রামের কয়েকদিনের ব্যবহার দেখে পুরোপুরি টেনশনে পড়ে যায় যে রাম তাকে অ্যাভয়েড কেন করছে, তার সাথে কথা কেন বলছে না। সে বুঝতে পারছিল না যে রামের কি হয়েছে। ঠিক তখনই তার বাসার কলিং বেল বাজে, আর দেখা যায় সেই গুন্ডা কয়েকজন লোক নিয়ে সেখানে চলে এসেছিল লোনের ইন্টারেস্ট নেবার জন্য। আর ফ্ল্যাটে ঢোকার পরপরই তারা জানকীর সাথে দুর্ব্যবহার করতে থাকে। এরপরে যখন রাম সেখানে চলে আসে সে তো অবাক হয়ে যায়, এই লোকগুলো এখানে কি করছে, এমন হাঙ্গামা তৈরি করছে কেন, আর এখনো তো সময় হয়নি, এত তাড়াতাড়ি ইন্টারেস্টের টাকা সে কেন দেবে। কিন্তু সেই লোকটা বলছিল তার টাকা এখনই লাগবে, নয়তোবা এই ফ্ল্যাট ছেড়ে তাদের চলে যেতে হবে। এভাবে সে রামকে আর জানকীকে অপমান করছিল। তখনই টাকা ভর্তি ব্যাগ নিয়ে সেখানে রানেশ চলে আসে আর সেই লোকটাকে দিয়ে দেয়। আসলে রানেশ আবারও জানকীর মন জয় করার চেষ্টা করছিল। এদিকে রামের মনে হতে থাকে জানকী হয়তোবা রানেশকে ডেকেছে। রাম ভাবে জানকী হয়তোবা এখনো রানেশের সাথে কন্ট্যাক্ট রেখেছে। অন্যদিকে রাম তো গরিব, আর যখনই জানকী দেখেছে যে টাকা লাগবে ইমার্জেন্সি, সে রানেশকে ডেকে পাঠিয়েছে। অন্যদিকে রানেশকে দেখে জানকীও অবাক হয়ে যায়, কারণ জানকী তো তাকে ডাকেইনি। এভাবেই সন্দেহের বশে রাম জেদ করে জানকীকে একটা চড় মেরে বসে। জানকীর মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। সে ভাবতেই পারেনি রাম তার গায়ে হাত তুলবে। সে রামকে বলে, সবকিছু না জেনেই তোমার আমার উপরে হাত তোলাটা একেবারেই ঠিক হয়নি। পরের দিন যখন রাম অফিসে আসে সে আবারও শকড হয়, কারণ তার বস তাকে ডেকে নিয়ে বলে তাকে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে। রাম পুরোপুরি শকড হয়ে জিজ্ঞেস করে কেন, তার দোষটা কি। আর তখনই তার বস তাকে বলে আসলে তারা জানতে পেরে গেছে যে রাম ডিপ্রেশনের রোগী, এক কথায় পাগল। আসলে রুদ্রা অর্থাৎ জানকীর বাবা যখন রামের ব্যাপারে খোঁজ নিয়েছিল সে সবকিছু জেনে গেছে, আর সেই রামের অফিসে রামের এই ইনফরমেশনটা তার বসকে দিয়ে দিয়েছে, যাতে করে সে তার চাকরি হারিয়ে ফেলে। রামের সেই ডিপ্রেশনের রোগটা আবার ফিরিয়ে আনার জন্য এই জন্য বিভিন্নভাবে সে তাকে পেরেশান করছে। রাম তার বসকে অনেক রিকোয়েস্ট করে, কিন্তু সে তার কোনো কথাই শোনে না, কারণ রুদ্রা আগে থেকেই তাকে হুমকি দিয়েছিল যে রামকে কোনোভাবেই চাকরিতে রাখা যাবে না। এদিকে রামের খটকা লাগে অন্য জায়গায়, যে এই তার ডিপ্রেশনের রোগের কথা শুধুমাত্র সে জানকীকে বলেছিল। তার মানে কি জানকী এই কথাটা তার বসকে জানিয়েছে, কিন্তু কেন? এরপরেই মনে পড়ে যে সে জানকীকে চর মেরেছিল, আর সেই চরের প্রতিশোধ নেবার জন্যই হয়তোবা জানকী নিউজটা লিক করে দিয়েছে। এতে রাম আরো বেশি ভেঙে পড়ে। জানকীর প্রতি তার ভালোবাসা আরো কমে যায়। জানকী আর রাম দূরে সরে যায়। আসলে ভুল বোঝাবুঝি মানুষকে ঠিক এইভাবেই দূরে সরিয়ে দেয়। তাদের মধ্যে সম্পর্কটা আর আগের মতো থাকে না। এদিকে রানেশ একটি অনাথ আশ্রম কিনে নেয়, আর ঘটনাক্রমে দেখা যায় সেই অনাথ আশ্রমের মাঝে মধ্যেই রাম আসতো অনাথ আশ্রমের বাচ্চাদের সাথে খেলার জন্য, সময় কাটানোর জন্য। কিন্তু রানেশ যখন হঠাৎ করেই সেই অনাথ আশ্রমটা কিনে নেয়, সেই অনাথ আশ্রমের বাচ্চাদেরকেই বের করে দেয় সেখান থেকে, আর বলে সে এখানে নতুন একটা প্রজেক্ট তৈরি করবে। বাধ্য হয়ে রাম সেই বাচ্চাগুলোকে তার কাছে নিয়ে যায়, কিন্তু সেখানেও এত বড় জায়গা ছিল না যে বাচ্চাগুলোকে বেশিক্ষণ রাখা যাবে। রাম বুঝতে পারছিল না কি করবে। এই বাচ্চাগুলোকে সে তো আর ফেলে দিতে পারে না। এই জন্য সে বাধ্য হয়ে রানেশের কাছে চলে আসে, আর সেখান থেকে আমরা জানতে পারি রানেশ আসলে ইচ্ছে করেই সেই অনাথ আশ্রমটা কিনে নিয়েছিল, যাতে রামকে সে বিপদে ফেলতে পারে। রাম সেখানে আসতেই রানেশ তাকে অফার দেয় সে তাকে 50 লাখ টাকা দেবে, যেটা দিয়ে সেই অনাথ আশ্রমটাকে সে আবারও কিনে নিতে পারবে। কিন্তু এই 50 লাখ টাকার বিনিময়ে জানকীকে সে ডিভোর্স দেবে, আর জানকীকে রানেশ বিয়ে করবে। রানেশ রামকে কথা দেয় সে তার চাইতে জানকীকে বেশি ভালো রাখবে, সুখে রাখবে। রানেশ বলে তুমি এটা নিশ্চয়ই ভালো করে জানো যে জানকী তোমার সাথে
একেবারেই ভালো নেই, তুমি কি ভালো রাখতে পারবে না, ও একজন মিনিস্টারের মেয়ে। রামও সেটাই ভাবে যে রানেশ হয়তোবা সত্যিই বলছে। এই জন্যই রাম টাকার অফারটা গ্রহণ করে নেয় আর জানকীকে ডিভোর্স দিয়ে দেয়। এরপরে সেই টাকা দিয়ে অনাথ আশ্রমটা সে আবারও কিনে নেয়। এদিকে রাম ডিভোর্স পেপার দিয়ে দেয় জানকীকে, আর সেখান থেকে কোনো কথা না বলেই চলে আসে চুপচাপ। এটা দেখার পরে জানকী একেবারেই ভেঙে পড়ে, কাঁদতে থাকে যে তার দোষটা কি, সে কি করেছে। এদিকে কষ্ট ভোলার জন্য রাম তার বন্ধুদের সাথে বসেই মদ খাচ্ছিল। তখনই জানকী তাকে মেসেজ পাঠায়, ভয়েস মেসেজ পাঠায়। সে সেই রিসোর্টেই রয়েছে যেখানে সে একটি বিয়েতে কনে সাজাতে এসেছে। আসলে সে কনে সাজানোর কাজ নিয়েছে নতুন। রাম যেন সেখানে আসে, তার সাথে তার কিছু কথা আছে। এটা শুনে রাম অবাক হয়ে যায়। যদি জানকী সেই গোপন ভিডিওর বিষয়ে কিছুটা জেনে ফেলে, এটা জানকী একেবারে মেনে নিতে পারবে না, আর এই জন্য সে দৌড়ে চলে যায় সেই রিসোর্টে। কিন্তু সেখানে দেখা যায় জানকীর পেছনে ঘুরঘুর করছিল রানেশ, তাকে পটানোর জন্য এবং তাকে বিয়ে করার জন্য। রাম সেখানে যেয়ে এটা দেখে। রাম এমনিতেই মদ খেয়েছিল, সে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। রাম রানেশকে মারতে শুরু করে যে অন্যের ওয়াইফকে এভাবে ডিস্টার্ব করো, তোমার লজ্জা করে না। এদিকে সেখানে বিয়ের অনুষ্ঠান চলছিল, যার ফলে সবার সামনেই রানেশের চরম অপমান হয়ে যায়। রানেশ তখন রেগে গিয়ে জানকীকে বলে, তুমি কি ভেবেছ রাম অনেক সহজ সরল ভালো, তোমাকে ভালোবাসে তাই তো? আসলে ও তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য আমার কাছ থেকে 50 লাখ টাকার ডিল করেছে। তুমি ওকে যেমনটা ভাবছো ও আসলে তেমনটা নয়। এটা শুনে জানকীর মনটা ভেঙে আবারও টুকরো টুকরো হয়ে যায়। সে কাঁদতে কাঁদতে রামকে বলে, এমনটা করার কথা ভাবলে কি করে? জানকী আর কিছু না বলেই কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। আর এটাই ছিল সেই রাতের ঘটনা, যে রাতের পরের দিন থেকে জানকী নিখোঁজ হয়ে যায়। এরপরে মুভির সেই শুরুর দৃশ্য দেখানো হয়, যেখানে পাহাড় থেকে ফেলে দিয়ে একটি মেয়েকে হত্যা করা হয়েছিল। পুলিশ রামকে সেখানে নিয়ে আসে। রাম মেয়েটার ডেড বডি ভালো করে দেখার পরে বলে, এটা জানকীর ডেড বডি নয়। জানকীর হাতে একটা ট্যাটু ছিল, মেয়েটির হাতে সেটা নেই। কিন্তু পুলিশ তার কথা শুনতে চাইছিল না, এই জন্য মিডিয়ার সামনে সে জোরে জোরে চিৎকার করে বলে, এটা জানকীর লাশ নয়। আর জানকীর মার্ডার কেসে আমাকে মিথ্যাভাবে ফাঁসানো হচ্ছে, আমাকে টর্চার করেছে। আসলে এই সবকিছুই নাটক। আমি জানি এই সবকিছুর পেছনে জানকীর বাবা রয়েছে। জানকীর বাবাই জানকীকে অপহরণ করে আমাকে মিথ্যে মামলায় ফাঁসাতে চাইছে। আসলে জানকীর বাবা কোনোভাবেই আমার আর জানকীর বিয়েটা মেনে নেয়নি, আর এই জন্য সে এই কাজ করেছে। অন্যদিকে পুলিশ যখন আশেপাশে ভালোভাবে তল্লাশি করছিল সেই লাশটার প্রমাণ খোঁজার জন্য, ঠিক তখনই সেখানে আরও একটা লাশ পায়। লাশটা হচ্ছে রুদ্রার ড্রাইভারের, যাকে সে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। এরপরে সেই লাশের অর্থাৎ ড্রাইভারের পরিচয় শনাক্ত হবার পরপরই মিডিয়ার টনক নড়ে। মিডিয়া পুলিশকে বারবার প্রশ্ন করতে থাকে, পুশ করতে থাকে যে রুদ্রার ড্রাইভার এখানে আসলো কি করে, তার লাশ এখানে পাওয়া গেল কি করে, আর এটা জানকীর লাশ না হলে জানকী কোথায়। আর ঠিক ওই সময়টাতে দেখা যায় মিডিয়ার সবার কাছে একটা ভিডিও আসে, আর ভিডিওতে দেখা যাচ্ছিল রুদ্রা তার ড্রাইভারকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে পাহাড় থেকে। আর সেখানে তার ড্রাইভার মারা যাবার আগে রুদ্রাকে বলছিল যে আপনি আপনার স্ত্রীকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন, খুন করেছেন। এই ভিডিও দেখার পরে পুলিশ বুঝতে পারে যে এখন এই রুদ্রাকে অ্যারেস্ট করা ছাড়া তাদের হাতে আর কোনো উপায় নেই। আসলে রুদ্রা যখন তার ড্রাইভারকে মেরে ফেলছিল তখন পেছন থেকে কেউ লুকিয়ে ভিডিও করেছিল, আর সেটাই মিডিয়ার লোকদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। পুলিশ রুদ্রাকে অ্যারেস্ট করে অবশেষে। আর এরপরেই আমরা জানতে পারি আসলে এই কাজগুলো ছিল রুদ্রার সেক্রেটারির। রুদ্রার সেক্রেটারি আসলে তাকে কখনোই পছন্দ করতো না তার এসব অপকর্মের জন্য। এরপরে রুদ্রা যখন তার লিমিট ছাড়িয়ে যায়, অর্থাৎ তার স্ত্রী এবং ড্রাইভারকে খুন করে, সেই সব প্রমাণ সে মিডিয়ার হাতে তুলে দেয় এবং রুদ্রাকে পুলিশে ধরিয়ে দেয়। এদিকে পুলিশ জানকীর মিসিং কেসটা নিয়ে ইনভেস্টিগেশন করতে শুরু করে যে জানকী কোথায়। কিন্তু পুলিশ এতক্ষণে নিশ্চিত হয়ে গিয়েছিল রাম জানকীর সাথে কিছুই করেনি, এই জন্য পুলিশ অন্যভাবে ইনভেস্টিগেশন করে। আর তখনই তারা একটা সিসিটিভি ফুটেজ পায়। সেই ফুটেজে পুলিশ দেখতে পায় রিসোর্টের বাইরে থেকে মাস্ক পরা একটা লোক জানকীকে গাড়িতে করে কিডন্যাপ করে নিয়ে যায়। এরপরে পুলিশ গাড়ির নাম্বার প্লেটটা চেক করে, আর সেখান থেকে জানা যায় এই গাড়িটা আসলে ববির। কিন্তু ববিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আর এরপরেই জানকীকে উদ্ধার করার জন্য ববির সব ঠিকানাগুলোতে পুলিশ রেড করে, খোঁজ শুরু করে দেয় জানকীর। তখনই পুলিশ ববির একটা হোটেলের ফ্রিজ থেকে একটা ছেলের লাশ পায়, যেটা ছিল সেই দম্পতির মধ্যে ছেলেটির, যারা হোটেলে আত্মহত্যা করেছিল। সব প্রমাণ পাওয়ার পরে পুলিশ মনে করতে থাকে ববি খুনি, ববি কিডন্যাপ করে মানুষদের খুন করে, আর এই জন্য তারা ববিকে খুঁজতে শুরু
শুরু করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাম সবকিছু বললেও ববি যে গোপনে লাইভ স্ট্রিম করে সেটা কেন বলছে না, সেটাও একটু পরে জানতে পারবেন। ঘটনা চলে যায় ফ্ল্যাশব্যাকে, যে রাতে জানকি সেখান থেকে চলে এসেছিল কাঁদতে কাঁদতে। রামও তার পিছু পিছু আসে। সেখানে আসার পরে জানকি কেঁদে কেঁদে বলে, আমি তোমাকে ভালোবাসতাম, তুমি কিভাবে পারলে আমাকে ডিভোর্স দিতে? আর ডিভোর্স দেওয়ার আগে তুমি একটাবার আমার কথা ভাবলে না? আমাদের অনাগত সন্তানের কথা ভাববে না? এটা শুনে রাম হতবাক হয়ে যায়। জানকি বলে, আমি তোমার বাচ্চার মা হতে চলেছি। আমি এই খুশির খবরটা দেওয়ার জন্যই তোমাকে এখানে ডেকেছিলাম, কিন্তু তুমি আমার সব স্বপ্ন শেষ করে দিয়েছ। রাম তখন তাকে সবকিছু খুলে বলে, কাঁদতে কাঁদতে বলে, আমি আমার অজান্তেই কিছু ভুল করে ফেলেছি, আর সেই ভুলগুলো শুধরাতে যেয়ে একের পর এক অঘটন ঘটিয়ে ফেলেছি। এরপরে সে শুরু থেকে সবকিছু খুলে বলে, ববের ব্যাপারে খুলে বলে, সেই রিসোর্টে হওয়া লাইভ স্ট্রিম এবং তাদের ভিডিওর কথা বলে। এছাড়া রানিশের কাছ থেকে কেন সে 50 লাখ টাকা নিয়েছিল সেটাও বলে। সবকিছু শোনার পরে জানকি তো হতবাক হয়ে যায়। জানকি বলে, এখন কি হবে? আমাদের গোপন ভিডিও কি সবাই দেখে ফেলবে? ওই ববিকে তুমি কিছুই বলনি? তখনই ঘটনা আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। সেই দিন রিসোর্টে যখন সেই দম্পতি আত্মহত্যা করে, এরপরেই ববি রামকে কল করে তাকে শায়েস্তা করার জন্য, এবং তাকে হুমকি দেয়, সেই দম্পতি তো চলে গেছে, এখন তোমার পালা। তুমি যদি আমার কাছে এসে আত্মসমর্পণ না করো তাহলে আমি তোমাকে শেষ করে দেব, এমনকি জানকিকেও মেরে ফেলবো। এছাড়া তোমাদের ভিডিও তো পাবলিক হবেই। যার ফলে রাম বাধ্য হয়ে সেখানে চলে আসে। ববি চেয়েছিল রামকে সেখানে ডেকে তাকে মেরে ফেলার জন্য। অন্যদিকে রাম যখন সেখানে চলে আসে, ববিকে দেখার সাথে সাথেই তার মাথায় রক্ত চড়ে যায়, আবার তার সাইকাটিক ট্রমা ট্রিগার হয়ে যায়। ববির মতো নরপিচাসের কোনো বেঁচে থাকার অধিকার নেই, এই জন্য সে ববিকে মারতে শুরু করে। দুজনেই লড়াই হয়। কিছুক্ষণ লড়াই করার পরেই দেখা যায় রামের হাতে ববি গুরুতর আহত হয়ে যায়। রামের যখন মাথা ঠান্ডা হয় তখন সে বুঝতে পারছিল না এখন কি করবে। ঘটনা জানাজানি হলে তার তো জেল হয়ে যাবে, জানকির কি হবে? এই জন্য সে মাথা ঠান্ডা করে একটা প্ল্যান তৈরি করে। এরপরেই সে ববিকে নিয়ে যায় রেল লাইনের কাছে, তার জামা কাপড় বদলে ভিখারির জামা কাপড় পরিয়ে দেয়। এছাড়া তাকে অনেক মদ খাইয়ে দেয়। একে তো ববি গুরুতর আহত ছিল, তার উপরে এত মদ খাওয়ানো। ববি কোনোভাবেই সেই রেললাইন থেকে উঠতে পারে না। দেখা যায় চলন্ত ট্রেন এসে ববিকে ছিন্ন ভিন্ন করে দিয়ে যায়। রাম এটাই চাইছিল, যাতে করে পুলিশ ববিকে আইডেন্টিফাই পর্যন্ত করতে না পারে। পুলিশও সেটাই ভাবে, হয়তোবা একজন ভিখারি মদ খেয়ে ট্রেনের নিচে পড়ে গিয়েছে, আর তারা এভাবেই কেসটা ক্লোজ করে দেয়। আর লাশটাকেও অন্তিম সংস্কার করে ফেলা হয়, মানে জ্বালিয়ে ফেলা হয়। যার ফলে ববি যে মারা গেছে এটার কোনো রেকর্ডই নেই। এরপরে রাম আবারও ফিরে আসে ববির বাসায় এবং তার ল্যাপটপ থেকেই হোটেল রিসেপশনিস্টকে কল করে আর বলে, আমাদের রিসোর্টের যে দম্পতি আত্মহত্যা করেছিল পুলিশ সেটার ব্যাপারে জেনে গেছে। তুমি এক কাজ করো, তাদের লাশ দুইটাকে আমাদের অন্য হোটেলের ফ্রিজারে রেখে দাও, আর আমি দুবাই চলে যাচ্ছি। রাম তার ভয়েসটা চেঞ্জ করে কথা বলছিল, যার ফলে রিসেপশনিস্ট মনে করছিল এটা ববি করেছে। যেহেতু রিসেপশনিস্ট নিজেই একজন প্রমাণ যে ববি দুবাই চলে গেছে, তাই পুলিশ জিজ্ঞাসাবাদ করলেও ববির মিসিং হওয়ার ব্যাপারটা সামনে আসবে না। আর পুলিশ যদি ববিকে খুঁজেই না পায় তাহলে ববি যেটা করতো তার রিসোর্টে সেটা কখনোই সামনে আসবে না, আর ববির ব্যাপারে তেমন কেউ জানবেও না। সবাই ববিকে ভালো মানুষ বলেই জানবে। রামের এই কাজটা করার উদ্দেশ্য ছিল আসলে সেই রিসোর্টে যারা গিয়েছিল, যাদের ভিডিও রেকর্ড হয়েছিল বা লাইভ স্ট্রিম হয়েছিল, তারা তো এখন এই বিষয়টা জানে না, তাই তারা স্বাভাবিকভাবেই জীবনযাপন করছে। কিন্তু তারা যদি এই বিষয়টা জেনে যায়, বেশিরভাগ দম্পতি ডিপ্রেশনে চলে যাবে। তারাও যদি সেই দম্পতির মতো আত্মহত্যা করে তাহলে কি হবে? এই জন্য সে ভাবে কেউ যেন এই বিষয়টা না জানতে পারে। এদিকে সবকিছু শোনার পরে জানকি উল্টো রামের কাছেই ক্ষমা চায় আর বলে, আমি বুঝতে পারিনি যে তোমার ওপর দিয়ে এসব ঝড় যাচ্ছে, কিন্তু ববির তোমাকে এইভাবে ক্ষমা করে দেওয়া ঠিক হয়নি। পৃথিবীর জানা উচিত যে ববি আসলে কেমন মানুষ। কিন্তু জানকিও বুঝতে পেরেছিল রাম যেটা বলেছে সেটা ঠিক। তাই জানকি রামকে আরও একটা আইডিয়া দেয় যে দম্পতি সেই রিসোর্টে আত্মহত্যা করেছিল, তাদের খুনের দায়ে ববিকে ফাঁসানো যেতে পারে। এছাড়া আমাকে অপহরণ করেছে, এই দায়টাও ববির উপরে চাপিয়ে দেয়া যেতে পারে। তাতে অন্তত মানুষ কিছুটা হলেও ববির ব্যাপারে জানতে পারবে এবং তাকে ঘৃণা করবে। এরপরেই সেই রাতে জানকি আর রাম চলে আসে ববির হোটেলে, আর এরপরে ফ্রিজ থেকে দম্পতিদের মধ্যে মেয়েটির লাশ নিয়ে আসে পাহাড়ের কাছে এবং সেখানে মেয়েটিকে জানকি কাপড় পরিয়ে দেয়। এতে করে এক ঢিলে দুটো কাজ হবে। প্রথমত, পুলিশ যখন জানতে পারবে এটা জানকির লাশ অর্থাৎ মিনিস্টারের মেয়ের লাশ, তারা তদন্তটাকে খুব ভালোভাবে গুরুত্ব সহকারে করবে। আর এরপরেই যখন প্রমাণ আসবে যে সেটা জানকি নয় অন্য একটা মেয়ে, পুলিশ সেই দিকে মোড় নিতে শুরু করবে। তখনই ববির কাজ কারবার সামনে চলে আসবে। অন্যদিকে ববিকে ফাঁসানো
ফাঁসানোর জন্য দম্পতিদের মধ্যে সেই ছেলেটার লাশ ববির আরও একটা হোটেলে রেখে আসে, যেখানে পুলিশ গেলে সহজেই সেই লাশটাকে খুঁজে পেয়ে যায়। তাদের প্ল্যান ছিল ববির হোটেলে যখন সেই ছেলেটার লাশ পাবে তখন পুলিশের সন্দেহটা ববির কাছে চলে আসবে। এছাড়া সেই সিসিটিভি ফুটেজ দেখার পরেই পুলিশের মনে হবে জানকিকে ববি উঠিয়ে নিয়েছে। এই জন্য তারা ববির ফার্ম হাউসে জানকিকে বেঁধে রেখে আসে, যাতে করে রাম পুলিশকে সাহায্য করে এবং একটা সময় ববির ফার্ম হাউসে এসে জানকিকে উদ্ধার করতে পারে। এদিকে সিসিটিভি ফুটেজে যে লোকটা জানকিকে অপহরণ করেছিল সেটা রামই ছিল। রাম ববির গাড়িটাকে সেখান থেকে এয়ারপোর্টের কাছে এনে রেখে যায়, যাতে করে পুলিশ মনে করে যে ববি দেশের বাইরে চলে গেছে। পুলিশ তার খোঁজে লেগে থাকবে, কিন্তু কখন আর তার খোঁজ পাবে না। আর এভাবে এই কেসটা একদিন ক্লোজ হয়ে যাবে। অবশেষে রাম আর জানকির পুরো প্ল্যানটাই সফল হয়। ববির মুখোশটা অনেকটাই সবার সামনে খুলে আসে। ববি শাস্তি পায়। অন্যদিকে জানকির বাবা রুদ্রও পুলিশের হাতে ধরা পড়ে, আর রাম পুলিশের সাহায্যে জানকিকে সেখান থেকে উদ্ধার করে। আর অবশেষে দেখা যায় রাম আর জানকি তারা একে অপরকে ডিভোর্স দেবে না বলে সিদ্ধান্ত নিয়ে নেয়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।